ওকে, আমরা আজকের ক্লাসে যাওয়ার আগে দুই একটা বিষয় আপনাদের আমরা আজকে যে ক্লাসটা করব তার সাথে আগে সবগুলো ক্লাসের একটা বিশাল বড় পার্থক্য আছে। আমরা এতদিন যতগুলো ক্লাস করেছিলাম এই সবগুলো টপিকের সাথে আজকের ক্লাসের একটা বিশাল বড় পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আগের ক্লাসগুলো যা করেছি সবগুলো ছিল হচ্ছে দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক ছিল, ক্ষেত্র বিশেষ একমাত্রিক ছিল। আমরা রেখা পড়েছিলাম, রেখা হলো প্রস্থ উচ্চতা ছিল না। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে ত্রিভুজ। তো ত্রিভুজ হচ্ছে দ্বিমাত্রিক, দৈর্ঘ্য ভূমি আছে, সাথে উচ্চতা আছে। এরপর আমরা পড়েছিলাম হচ্ছে আয়ত, বর্গ, এগুলোর দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, উচ্চতা ছিল না। তারপরে আমরা পড়েছিলাম বৃত্ত। তো এই বৃত্তটাতে আমরা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থের মতো করে আর কি ধরি, যেহেতু এটা ক্ষেত্রফল বের করা যায় দৈর্ঘ্য প্রস্থের মতো করে। এরপর আমরা আহ এরপরে যা যা পড়েছি সবগুলো ছিল দ্বিমাত্রিক। তো আজকের ক্লাসে আমরা যা পড়বো সব হচ্ছে ত্রিমাত্রিক। ত্রিমাত্রিক কেন? কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ সাথে হচ্ছে উচ্চতা আছে। আমরা এখানে যা পড়বো সেখানে কি আছে, দৈর্ঘ্য প্রস্থের সাথে উচ্চতা আছে। তো আমি আপনাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই যেন আপনাদের কনফিউশন না লাগে। যেমন ধরেন আমি যদি এখানে একটা আয়তক্ষেত্র আঁকি, সেক্ষেত্রে এইখানে দেখেন এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো এখানে যে আয়তক্ষেত্রটা আমরা আঁকলাম, এটা আপনি কি করতে পারবেন না, এটা আপনি হচ্ছে এটা জাস্ট একটা কি পৃষ্ঠ বা তলের মতো। অর্থাৎ আপনি এটা আলাদা করে এটা হাতে নিতে পারবেন না, কারণ এখানে উচ্চতা নেই। উচ্চতা না থাকার কারণে এখানে কোনো বস্তু হবে না, অর্থাৎ বস্তু তৈরি হবে না। জাস্ট এটা সিম্পল একটা পৃষ্ঠ, অর্থাৎ ছোট একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে, ছোট একটা আবদ্ধ তল তৈরি হয়েছে বা একটা ক্ষেত্রফল তৈরি হয়েছে। কিন্তু আজকে যা যা পড়বো এগুলো হচ্ছে আপনার ঘনবস্তু, যেখানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং সাথে উচ্চতা থাকবে। দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং সাথে উচ্চতা থাকবে। তাহলে আমরা এই ঘনবস্তু গুলো কিভাবে একটা ঘনবস্তু, আমি একটা ঘনবস্তু আঁকার চেষ্টা করি এখানে। তো এই ঘনবস্তু আঁকতে গেলে আমাদের হচ্ছে কনসিডার আনতে হবে কি কি, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে। এখানে এখানে আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে যদি আমরা দৈর্ঘ্য ধরি, আর প্রস্থ হচ্ছে আপনারা আয়তক্ষেত্রের যে প্রস্থটা আছে সেটাও প্রস্থ ধরতে পারেন। আর বাকি হচ্ছে এখানে উচ্চতাটা নতুন করে অ্যাড হবে। তো আমরা এখানে একটা আয়তাকার ঘনবস্তু এঁকে ফেললাম, অর্থাৎ একটা ঘনবস্তু হয়ে গেল। এই ঘনবস্তু যেটা আঁকলাম সেখানে দৈর্ঘ্য হচ্ছে কোনটা, আমি যদি বলি দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে এখানে আমরা যদি এইটাকে ধরি, এটা হচ্ছে দৈর্ঘ্য। যদি এটাকে ধরি এটা হচ্ছে দৈর্ঘ্য। তারপর যদি প্রস্থের কথা বলি, যদি প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ। আর হচ্ছে উচ্চতা। প্রস্থ আমি উচ্চতার প্রস্থ যে কোনো একটাকে চেঞ্জ করে ধরতে পারতাম, কোনো সমস্যা নাই। আমি যদি বলি যে এটা হচ্ছে উচ্চতা, আমি যদি বলি এটা হচ্ছে উচ্চতা, তাতে কোনো সমস্যা নাই। আর যদি বলি এটা প্রস্থ, তাতে কোনো সমস্যা নাই। তো এখানে কি তৈরি হয়ে গেল, একটা আয়তাকার ঘনবস্তু তৈরি হয়ে গেল, বা হচ্ছে একটা ঘনবস্তু তৈরি হয়ে গেল। তাহলে এখানে কি থাকবে, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে। আর ঘনবস্তু যা আছে আমরা যা বলবো সবগুলো আপনি হাতে নিয়ে ধরতে পারবেন, অর্থাৎ এগুলো প্রত্যেকটা জায়গায় একটা বস্তু। এতদিন আমরা যা পড়েছিলাম সেগুলো বস্তু ছিল না, সেগুলো জাস্ট ছিল একটা পৃষ্ঠ বা তল। আমরা শুধু ওই তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছি, কিন্তু ওই তলটা আমি ধরতে পারবো না। জাস্ট এটা একটা যদি আমি বলি টেবিলের উপরের যে অংশটা, টেবিলের উপরের যে অংশটা সেটা একটা আয়তক্ষেত্র। যদি পুরো টেবিল যদি আমি কল্পনা করি তাহলে এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। তো আশা করি ক্লাসের সাথে আমরা বুঝতে পেরেছেন। আমরা আগাই। এখানে অনেক ধরনের ঘনবস্তু আছে, আমরা এগুলো জাস্ট একটু দেখি। যেমন এখানে একটা ঘনক আছে, ঘনক বা কিউব আছে। ঠিক আছে, এটা একটা আয়তাকার ঘনবস্তু আছে যেটা আমি একটু আগে আঁকলাম। তারপর এখানে একটা পিরামিড আছে। তারপর গোলক আছে, গোলক এটা না, এটা নিয়ে তারপর সিলিন্ডার আছে, তারপর কি আছে, এটা আছে আরেকটা। তারপর হচ্ছে আহ এখানে আছে হচ্ছে এই যে আহ বস্তুগুলো দেখতে পাচ্ছি আমরা। তো এই বস্তুগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে এগুলো একবার দেখি বা দেখে থাকি। এগুলো আমাদের সবসময় আমরা যখন বিভিন্ন, তো এই যে বস্তুগুলো আছে সবগুলোর এক কমন একটা বৈশিষ্ট্য আছে। সেই কমন বৈশিষ্ট্য হচ্ছে এটার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর উচ্চতা থাকবে। থাকবে, প্রস্থ থাকবে, তিনটা থাকবেই। পাশাপাশি তাদের আরো কিছু কমন বৈশিষ্ট্য আছে। তো আমরা হচ্ছে এখন এই বৈশিষ্ট্যগুলো একটু দেখবো।
আমরা প্রথমে আজকে এটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তো এখানে আমরা একটা আয়তাকার ঘনবস্তু দেখতে পাচ্ছি যেখানে দৈর্ঘ্য আছে, হ্যাঁ? তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে প্রস্থ ধরতে পারি আমরা, আর এটা হচ্ছে উচ্চতা। এখন যদি আমরা এটাকে খাড়া করে ধরতাম সেক্ষেত্রে আপনার উচ্চতাটা হয়তো লম্বাটা যেটাকে আমরা দৈর্ঘ্য বলছি সেটাকে আমরা উচ্চতা বলতে পারতাম। তো এইখানে আমরা এই যে এই আমি এটাকে যদি ধরি পাশেরটাকে ধরছি দীপ্ত আর এইটা হচ্ছে উচ্চতা। তো এখানে আমরা বলতে পারি যে এই আয়তাকার ঘনবস্তুর মাত্রা হচ্ছে ৩ টা। কি, কি? একটা দৈর্ঘ্য, একটা প্রস্থ, আরেকটা উচ্চতা। এই ৩ টা হচ্ছে আয়তাকার ঘনবস্তুর মাত্রা। তো এই ৩ বস্তু এখানে তল থাকে ৬ টা তল। তলগুলো কি, কি? দেখেন এই যে উপরের যে বস্তুর কি থাকবে? পিঠ থাকবে বা পৃষ্ঠ থাকবে বা তল থেকে পিঠ বা পৃষ্ঠ থাকবে। এখানে পৃষ্ঠ হচ্ছে ৬ টা। উপরের একটা পৃষ্ঠ, স্যার নিচের একটা পৃষ্ঠ, পাশের এইটা জি, হ্যাঁ। স্যার এখানের মধ্যে জি উচ্চতাটা কোনটা এই জি চিত্রের বলেন আবার মধ্যে? একটু। তো এই চিত্রের মধ্যে উচ্চতা। উচ্চতাটা কোনটা? এটা হচ্ছে উচ্চতা। এইখানে এই বরাবর যেটা আছে আমি দেখাচ্ছি একটু। এই এটা হচ্ছে উচ্চতা। এই বরাবর যেটা আছে এটা হচ্ছে উচ্চতা। আর এইটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে? তো এখানে উচ্চতা আর প্রস্থটা দেখে মনে হচ্ছে কাছাকাছি মনে হচ্ছে। তো এখানে এটাকে আবার যেটা দৈর্ঘ্য আমি বলছি, যেটাকে আমি বলছি যে এটা হচ্ছে দৈর্ঘ্য, এই লম্বাটা, তখন সেটা আবার উচ্চতা হয়ে যেত। তো আমাদের এই ধরনের যে এখান থেকে যে ধরনের ম্যাথ গুলো আসে সেই সব ধরনের ম্যাথে দৈর্ঘ্যগুলো উল্লেখ করে দেয়। ঠিক আছে? এখানে চিত্র থাকে না, আমাদের প্রশ্ন বলে দেয়। প্রশ্ন থেকে আমরা মানগুলো বের করে নেই। ওখানে স্পষ্টভাবে বলে থাকে যে এখানে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা এটা। তো এই যে আয়তাকার ঘনবস্তু আছে, তো এই আয়তাকার ঘনবস্তুর আমরা স্যার কি দেখলাম? ৩ টা উচ্চতাটা জিনিস। আমার একটু দেখান। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। তো আমরা হচ্ছে উচ্চতা দেখছিলাম, উচ্চতার আমরা একটু দেখি। তো এখানে যে চিত্রটা ছিল, তো এইখানে এইটা হচ্ছে দৈর্ঘ্য। এইটা হচ্ছে দৈর্ঘ্য। আমি যদি এখান থেকে এটুকু পর্যন্ত মাপি, হ্যাঁ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তারপর এইটা হচ্ছে প্রস্থ। এই যে এটা হচ্ছে প্রস্থ। আর উচ্চতা হচ্ছে এই যে আপনার লম্ব বরাবর যেটা আছে, এটা হচ্ছে তার উচ্চতা। এই বরাবর যতটুকু আছে, অর্থাৎ ভূমি থেকে উপরের উপর পর্যন্ত সে যতটুকু গেছে সেটা হচ্ছে উচ্চতা। তাহলে এখানে দৈর্ঘ্য দেখেন, এইদিকে দৈর্ঘ্য, আবার নিচের দিকে ধরলে এটাও দৈর্ঘ্য হতে পারে। আবার আমি যদি বলি এটা প্রস্থ, তাহলে প্রস্থ আবার অনেকগুলো হইতে পারে। এটাও প্রস্থ হতে পারে। এইদিকে প্রস্থ হতে পারে। আবার নিচের দিকেও কি হতে পারে? প্রস্থ হতে পারে। আবার এই নিচের দিকেও প্রস্থ হতে পারে। ঠিক আছে? যদি বলি উচ্চতা এটা, তাহলে এটা যদি উচ্চতা বাম পাশে হয় তাহলে এই ডান পাশের এটাও উচ্চতা হবে। এটাও উচ্চতা হবে। আবার হচ্ছে এটা উচ্চতা হবে। আবার এখানে উপর থেকে নিচে এটা উচ্চতা হবে। তো এখানে আমরা উচ্চতা দেখতে পেলাম। তো এখন আমরা আর কি বলবো এখান থেকে সামারি টানবো, সেটা হচ্ছে যে আয়তাকার ঘনবস্তুর এখানে মাত্রা হচ্ছে ৩ টা। মাত্রা হচ্ছে ৩ টা থাকবে আর পৃষ্ঠ বা তল থাকবে ৬ টা। কি থাকবে? পৃষ্ঠ বা তল থাকবে ৬ টা। পৃষ্ঠ বা তল মানে কি? অর্থাৎ যে কয়টা পৃষ্ঠ আমরা দেখতে পাচ্ছি, ৬ টা পৃষ্ঠকে যদি আমরা একসাথে জোড়া লাগাই, সেক্ষেত্রে কি হবে? একটা আয়তাকার ঘনবস্তু তৈরি হবে। আমরা ৬ টা পৃষ্ঠ বলছি হচ্ছে এই যে উপরের দিকের পৃষ্ঠটা, তারপর নিচের দিকের ডান পাশে, বাম পাশে, সামনে একটা, পিছনে একটা। তাহলে আমরা বলতে পারি যে ৬ টা আয়তক্ষেত্র যদি আমরা জোড়া লাগাই, ৬ টা আয়তক্ষেত্র যদি আমরা একসাথে জোড়া লাগাই, সেক্ষেত্রে কি হতে পারে? একটা আয়তাকার ঘনবস্তু তৈরি হতে পারে। তাহলে এই যে উপরের তলটা একটা, নিচের তলটা আরেকটা, ডান পাশে একটা, বাম পাশে একটা, সামনে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে এইটা, আর পিছনে যেটা দেখতে পাচ্ছি সেই পৃষ্ঠটা। তো আপনাদের সামনে যদি বই থাকে, একটা বইকে আপনারা চিন্তা করতে পারেন বা দেখতে পারেন। এই বই, মোবাইল, ডাস্টার যেগুলো আমরা দেখি সবগুলো হচ্ছে আয়তাকার ঘনবস্তু। তো এই আয়তাকার ঘনবস্তুর আরো অনেকগুলো বিষয় আছে, যেমন এখানে সমকোণের সংখ্যা আছে। এগুলো আমরা পরের ঘনকের সাথে একসাথে পড়বো আজকেই। তো আমরা এখান থেকে একটু সূত্রে চলে যাই। তো আয়তাকার ঘনবস্তু পড়তে গেলে আমাদের প্রথমে হচ্ছে সূত্রগুলো লাগবে। এই অধ্যায়ের বিষয়টা হচ্ছে এখানে যদি আপনি সূত্র পারেন, ম্যাথ ঘুরে আসবে না খুব বেশি। যদি আপনি সূত্র পারেন সেক্ষেত্রে অ্যান্সার করতে পারবেন। সূত্র না পারলে ম্যাথ অ্যান্সার করতে পারবেন না। তো এখানে সূত্রগুলো একটু জটিল অন্যান্য অধ্যায়ের তুলনায়। কারণ এখানে মাত্রা হচ্ছে ৩ টা। এতদিন আমরা মাত্রা দেখেছিলাম ২ টা। তো আপনাদের মনে আছে যে আয়তক্ষেত্রের কর্ণ কি ছিল? আয়তক্ষেত্রের কর্ণ ছিল √a² + b²। আয়তক্ষেত্রের কর্ণ ছিল √a² + b²। আর এইখানে কর্ণ হচ্ছে √a² + b² + c²। ওখানে বাহু ছিল ২ টা, a আর b, এখানে বাহু হচ্ছে ৩ টা, a b c।
তাই এখানে কর্ণ হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমাদের যদি আমরা এগুলো আগেরগুলোর সাথে মিলামিলি একটু পড়ি সেক্ষেত্রে মনে থাকবে বেশি দিন। আমরা পড়েছিলাম আয়তক্ষেত্রে কর্ণ হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার আর এখানে কর্ণ হবে √a স্কয়ার প্লাস c স্কয়ার। তো এই কর্ণকে আমরা হেলানো উন্নতি বলতে পারি। এটা একটা হেলানো থাকে অর্থাৎ আমরা যদি এই যে আমরা যে মইয়ের অঙ্কগুলো করেছি আপনাদের মনে আছে যে একটা আমি দেয়ালের সাথে রাখি, হ্যাঁ? বা হচ্ছে একটা মই যদি ছাদের সাথে রাখি বা একটা সিঁড়ির কথা যদি আমরা বলি, তো এই সিঁড়ির কথা বললে কি হচ্ছে ধরেন আমি যদি এখানে একটা আয়তক্ষেত্র আঁকি আরকি আপনাদের। তো আমি ধরেন একটা আয়তক্ষেত্র আঁকলাম, হ্যাঁ? একটা আয়তক্ষেত্র আঁকলাম। তো এখানে আমি যদি বলি যে এইটা হচ্ছে একটা মই, হ্যাঁ? এটা যদি একটা মই যদি একটা মই হয় আর এটা যদি একটা বিল্ডিং হয়, বিল্ডিং এর সাথে একটা মই আছে, হেলানো আছে দেখেন, হেলানো আছে। অর্থাৎ যেটাকে আমি মই বলছি সেটাই কি হচ্ছে আবার আয়তক্ষেত্রের কর্ণ হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু এখানে একটা বস্তু নিয়ে কথা বলছি, তো এই বস্তুর মধ্যে কি থাকবে? এই যে কর্ণ যেটা থাকবে সেটা হচ্ছে কি হবে? একটা হেলানো উন্নতি মতো হবে, হেলানো থাকবে। তো এই কর্ণটাকে আমরা এখানে কি বলতে পারি? হেলানো উন্নতি বলতে পারি। তাহলে কর্ণ বের করতে গেলে আমাদের কি জানতে হবে এখানে? দৈর্ঘ্যের মান লাগবে, প্রস্থের মান লাগবে আর উচ্চতার মান লাগবে। এখানে A হচ্ছে দৈর্ঘ্য, B হচ্ছে প্রস্থ, C হচ্ছে উচ্চতা। আর এই ৩ টা জিনিসই দেওয়া থাকবে প্রশ্নে। তাই এটা নিয়ে চিন্তা করতে হবে না। মানগুলো এখানে স্পষ্ট দেয়া থাকবে। আ এরপরে হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তো এই সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা বুঝি হচ্ছে যে ৬ টা তল আছে সেই ৬ টা তলের ক্ষেত্রফল। যে ৬ টা তল আছে সেই ৬ টা তলের ক্ষেত্রফল। তো ধরেন আমরা যদি হচ্ছে এখানে আ যদি আমরা এখানে একটা আয়তাকার ঘনবস্তু নেই, তাহলে দেখেন এখানে আয়তাকার যে ঘনবস্তুটা আছে, এখানে আয়তাকার ঘনবস্তুটার যদি আমরা ধরি এখানে দৈর্ঘ্য হচ্ছে a, আমি যদি বলি দৈর্ঘ্য হচ্ছে a, প্রস্থ হচ্ছে b আর উচ্চতা হচ্ছে c। এটা যদি আমরা বলি, অর্থাৎ এখানে যদি বললাম বলি যদি এটা হচ্ছে দৈর্ঘ্য a, হ্যাঁ? তারপর প্রস্থ হচ্ছে বললাম b, প্রস্থ b। তাহলে আমরা যদি এইটাকে এই যে উপরের পৃষ্ঠটা এটা যদি আমরা আলাদা করে ধরেন এখানে আঁকি, হচ্ছে আমরা এটাকে আলাদা করে এখানে আঁকলাম আরকি। তো আঁকতে দেখা যাবে উপরে একটা এটাকে যদি আমরা আলাদা করে আঁকতে পারি তাহলে এখানে দেখে মনে হচ্ছে সামান্তরিক কিন্তু এটা আলাদা করে থাকবে যদি বিয়ে হয় তাহলে তার আমরা যদি একটা বই থাকে তাহলে আ যদি আপনারা বইটার দিকে তাকান তাহলে দেখবেন যে বইয়ের যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, হ্যাঁ? বইয়ের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। তো এই বইয়ের দৈর্ঘ্য প্রস্থ যদি আমি বলি দৈর্ঘ্য D তাহলে তার ক্ষেত্রফলটা হবে A ইনটু B। তাহলে উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি A ইনটু B হয়, তাহলে নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল কি হবে? ইনটু B হবে। উপরের পৃষ্ঠের ক্ষেত্রফল যদি A ইনটু B হয়, তাহলে নিচের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে A ইনটু B। তাহলে আমরা পাচ্ছি উপরে AB নিচেও AB। তাহলে ২ টা AB হয়ে গেল। আবার এই যে পাশের যে পৃষ্ঠটা দেখেন, পাশের যে পৃষ্ঠটা সেটা যদি আমরা ধরি, ধরেন এখানে যদি ধরি তাহলে এখানে একটা কি আছে? এখানে প্রস্থ হচ্ছে B আর উচ্চতা হচ্ছে C। আচ্ছা প্রস্থ হচ্ছে B, উচ্চতা হচ্ছে C। এই প্রস্থ B আর C যদি একটা তলকে আমরা ধরি, তো এখানে যে পাশের যে তলটা আলাদা করে আঁকি, ডানটা এই বাম করে ধরেন আঁকলাম। তাহলে এখানে কি আছে? B আছে আর C আছে। অর্থাৎ এই যে এখানে একটা হচ্ছে B তল আরেকটা হচ্ছে একটা দৈর্ঘ্য হচ্ছে B আর প্রস্থটা হচ্ছে C। ঠিক আছে? এখানে যদি আমরা চিন্তা করি, যেটা ওই আয়তাকার ঘনবস্তুর প্রস্থ ছিল, এটা যদি আমরা এখানে দৈর্ঘ্য চিন্তা করি, আর উচ্চতাটাকে যদি এখানে প্রস্থ চিন্তা করি, আমরা এটা কেটে আলাদা করলাম। সেক্ষেত্রে এখানে পাওয়া যাবে হচ্ছে BC। ক্ষেত্রফল পাওয়া যাবে B ইনটু C, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এটা যদি BC হয়, এটা যদি BC হয় তাহলে এই পাশেরটাও BC। আর এভাবে করে তল সামনেরটা যদি আমরা চিন্তা করি, তাহলে সামনের এখানে দৈর্ঘ্যটা হচ্ছে A আর উচ্চতা হচ্ছে C। তাহলে এখানে A পাবো আর প্রস্থ C। তাহলে আমরা হচ্ছে AC। তাহলে সামনেটা যদি AC হয় অবশ্যই পিছনের তলটাও ২ টা সমান। তাহলে পেলাম হচ্ছে উপরের তল হচ্ছে নিচের তল A তার মানে 2AB। আবার পাশের তল BC, ২ পাশের তল হচ্ছে ২ টা BC তাহলে পেলাম 2AB আর 2BC। আর সামনের তলটা হচ্ছে AC বা CA, পিছনের তলটাও তো কি হবে? CA হবে। তার মানে পেলাম 2CA। তাহলে আমরা যদি এই সবগুলো থেকে 2 কমন নেই তাহলে আমরা বলতে পারি 2 ইনটু AB প্লাস BC প্লাস CA। মোট হচ্ছে এখানে
6টা আছে, 6টা যোগ করলে আমরা কি পেয়ে গেলাম? সরাসরি পেয়ে গেলাম ক্ষেত্রফল 2 × AB + BC + CA। তো আমরা হচ্ছে বললাম সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ সবগুলো তলের ক্ষেত্রফল 6টা তলের ক্ষেত্রফল 2 × AB + BC + CA। আর আয়তন হবে ABC। আয়তন মানেই হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। আয়তন মানে সবসময় দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে আমরা সবাই এটা লিখে নিচ্ছি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। তাহলে এখানে সূত্রগুলো আবার একটু বলছি যে কর্ণ হচ্ছে √a² + b² + c²। তলের ক্ষেত্রফল মানে সবগুলো তলের ক্ষেত্রফল হচ্ছে 2 × AB + BC + CA। আয়তন হচ্ছে ABC। এগুলো আমাদের ম্যাথ হয়ে যাবে। এখানে আর তেমন কোনো কিছু নাই, বেসিক বোঝার মতো আর কিছুই নাই। তো খুঁটিনাটি কিছু জিনিস আছে সেগুলো আমরা হচ্ছে ঘনকের সাথে একসাথে দেখব। তো যদি আমরা এটা পড়ে থাকি, হ্যাঁ? এটা পড়ে থাকলে আমাদের ম্যাথ গুলো করতে ইজি হবে। তো আমরা হচ্ছে এই আয়তকার ঘনবস্তুর পাশাপাশি ঘনটার সাথে আয়তকার ঘনবস্তুর পার্থক্যটা কি? এই আয়তকার ঘনবস্তু থেকে তৈরি, আয়তক্ষেত্র থেকে তৈরি। আর ঘন তৈরি হচ্ছে বর্গক্ষেত্র নিয়ে গঠিত হয়েছে। এখানে সবগুলো হয়েছে বর্গক্ষেত্র নিয়ে। তো আমরা হচ্ছে এখানে যেটা বলতে পারি আরকি যে এখানে যদি আমরা বর্গক্ষেত্র তৈরি করি তখন আমরা পাবো হচ্ছে ঘনক। তো এই ঘনকের বৈশিষ্ট্য একই রকম। এখানে হচ্ছে আপনার ৬টা তল থাকবে। এখানে ৬টা তল থাকবে। তো এই উপরে একটা তল, নিচের একটা তল, এই বাম পাশে একটা, ডান পাশে একটা, সামনের একটা, পিছনে একটা। তো এই ঘনক আমরা হচ্ছে দেখি সেটা হচ্ছে এই যে যেমন এখানে আমরা একটা ঘনক দেখতে পাচ্ছি মানে ঘনবস্তু যেটা হচ্ছে আকৃতি অর্থাৎ এই প্রত্যেকটা সাইড, প্রত্যেকটা বাহু একই রকম। অর্থাৎ যদি আমি বলি এই দৈর্ঘ্যটা যদি বলি a তাহলে কি হবে? প্রস্থটা কি হবে? প্রস্থ যদি ধরি এইটা, এটাও হবে a। যদি উচ্চতা বলি এইটা, তাহলে এটাও হবে a। অর্থাৎ এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব সমান। সবগুলাই হচ্ছে a করে। অর্থাৎ আমি একটু আগে যেটাকে বলছিলাম দৈর্ঘ্য a, প্রস্থ b হচ্ছে প্রস্থ a, উচ্চতা হচ্ছে a। এখন এই যে ঘনকের সাথে আমাদের আয়তক্ষেত্র ঘনবস্তুর মিলটা কোথায়? ঘনকের হচ্ছে ৩টা মানে দৈর্ঘ্য, উচ্চতা আর আয়তাকার ঘনবস্তু ৩। তো এই ঘনকের বাহু ধার আর আয়তাকার বস্তুর বাহু ১২টা বাহু, ৪টা বাহু, ৯টা বাহু, ১০টা, ১১টা বা ঠিক আছে? এই লাস্টের হচ্ছে ১২টা বাহু। অর্থাৎ আমরা ঘনকের বাহু দেখব ১২টা, আয়তাকার ঘনবস্তুর বাহু কয়টা? ১২টা বাহু। তো এই বাহু হচ্ছে ১২টা। তারপর হচ্ছে পৃষ্ঠ বা তল হচ্ছে ৬টা দেখেছি আমরা, উপরে একটা, নিচে একটা, ২ পাশে ২টা, সামনে একটা, পিছনে একটা, হচ্ছে ৬টা। আর ঘনকের সংখ্যা হচ্ছে ২৪টা। অর্থাৎ একটা ঘনকের মধ্যে অথবা একটা আয়তাকার ঘনবস্তু ২ টার ক্ষেত্রে কিন্তু বলছি। একটা ঘনকের মধ্যে অথবা একটা আয়তাকার ঘনবস্তুতে কয়টা থাকবে? সমকোণ থাকবে হচ্ছে ২৪টা সমকোণ থাকবে। অর্থাৎ দেখেন এখানে যদি আমরা হিসেব করি, এখানে হিসাব করলে এটা আপনারা যদি আপনাদের ঘরের দেয়াল যদি থাকে, আপনি যদি এখন বিল্ডিং এ থাকেন সেক্ষেত্রে আপনার দেয়ালগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন। তো আপনি যদি হচ্ছে দেয়ালের একটা কোণাতে চিন্তা করেন, হ্যাঁ? এক কোণাতে দেখবেন হচ্ছে ৩টা করে সমকোণ আছে। একটা কোণাতে দেখবেন দেয়ালের ৩টা করে সমকোণ আছে। অর্থাৎ আ একটা হচ্ছে ছাদের সাথে, হ্যাঁ? একটা হচ্ছে ছাদের সাথে আর নিচে ২ টা দেওয়ালে ২ টা সমকোণ। দেখেন আপনার দেয়ালে যদি থাকেন, দেয়ালের কোণার দিকে তাকান। প্রত্যেকটা দেয়ালে যে এরকম ৩ টা করে সমকোণ থাকে। প্রত্যেকটা দেয়ালে এরকম ৩ টা করে সমকোণ থাকে। তো এরকম হচ্ছে এখানে আমাদের মোট কোণা হচ্ছে ৮ টা। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা, ৬ টা, ৭ টা, ৮ টা। তাহলে একটা কোণাতে ৩ টা করে সমকোণ থাকলে ৮ টা কোণাতে টোটাল সমকোণ হচ্ছে ২৪ টা সমকোণ থাকবে। তার মানে যেকোনো একটা আয়তাকার ঘনবস্তুতে টোটাল কোণ থাকবে, সমকোণ থাকবে ২৪ টা। আপনি আপনার বই যেটা আছে, যেকোনো একটা মোটা বই, এই বই দিয়ে হিসাব করতে পারেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে সমকোণ আ ২৪ টা কিভাবে হলো। আপনি যদি আপনার বইয়ের উপরের ডান কোণাতে যান, তাহলে দেখবেন বইয়ের উপরের পৃষ্ঠায় ধরেন আমি যদি ধরি এটা আমার বই। তাহলে এই উপরের ডান কোণাতে একটা সমকোণ আছে। আবার বইয়ের হচ্ছে সামনের দিকে অর্থাৎ আ সামনের দিকে এখানে একটা কোণা আছে। আবার বইয়ের আ ডান পাশে, আপনার বইয়ের ডান পাশে নিচের দিকে যান, সেক্ষেত্রে দেখেন এখানে একটা সমকোণ আছে। তো এই একটা কোণাতে আমরা হচ্ছে ৩ টা করে সমকোণ পাচ্ছি। আবার বইয়ের নিচের দিকে চিন্তা করলেও
ওখানে দেখবেন আপনি ৩টা করে সমকোণ আছে। এইভাবে কয়টা? ২৪টা সমকোণ। তাহলে আমরা এখন যে কথাগুলো বললাম এটা হচ্ছে ঘনকের ক্ষেত্রেও হবে এবং হচ্ছে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে হবে। ক্ষেত্রে এই জিনিস আছে এবং হচ্ছে ঘনকের ক্ষেত্রেও এই জিনিসগুলো আছে। তো এখন যদি সূত্রের কথা বলি, যদি সূত্র ২ টা মিলাই সেক্ষেত্রে হচ্ছে আ দৈর্ঘ্য হচ্ছে রুট আপনাদের মনে ছিল বা a √2 ছিল। আর এই ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a √3। কিভাবে দেখেন আমরা একটু আগে বলছিলাম যে আয়তকার ঘনবস্তুর একটু আগে বলছিলাম যে আয়তকার ঘনবস্তুর কর্ণের কি ছিল √a², এবার a² প্লাস b² বস্তু যেটা সেটাও এখানে কি a² কারণ ঘনবস্তুর আ ঘনকের সবগুলা বাহু সমান। অর্থাৎ এটাও হ্যালো। তারপর নেটে মনে হয় সমস্যা হয়েছিল একটু। মাঝখানে হঠাৎ করে চলে গেল। আচ্ছা, এখন মনে হয় শুনতে পাবেন। আমার নেটে একটু সমস্যা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ঘনকের ধার 12টি, আরো কি জানিয়েছিল ওখানে? আচ্ছা, হ্যাঁ, আবার বলেন আপু। কথাটা আমি বুঝি নাই। আপনার কথা কেটে আসতেছে। এর আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা আছে তো স্যার। হুম, ওই হুম, যে হুম। একটি ঘনকের ধার হচ্ছে 12টি, আরো কয়েকটা জানিস কি ছিল, মিস্টেক হয়ে গেছে, মানে নেটের ও সমস্যা ছিল। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা, আচ্ছা। বলছিলাম হচ্ছে ধার হচ্ছে ১২টা মানে বাহু হচ্ছে ১২টা, তল হচ্ছে ৬টা মানে উপরে একটা তল, নিচের একটা তল, ডান পাশে বাম পাশে। এই তল হচ্ছে ৬টা আর সমকোণ হচ্ছে ২৪টা মানে ঘনকের এখানে সমকোণ তৈরি হবে ২৪টা। আপনি একটু ভিডিওটা আবার দেখে নিন। এই ভিডিওটা থাকবে রেকর্ডিংটা। তো আমি হচ্ছে সূত্রের কথা বলছিলাম যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য ছিল √3 * a। 3 * a কোত্থেকে এসেছে? আমাদের আগের সূত্র থেকে। তো এখানে আমাদের বর্গের কর্ণ ছিল √2 * a। এখানে ঘনকের কর্ণ হচ্ছে √3 * a। এটা একটু ভালো করে নোট করবেন কারণ এই ঘনকের প্রশ্ন পরীক্ষায় বেশি আসে। এটা খুব ইম্পোর্টেন্ট। এই সূত্রগুলো খুব ইম্পোর্টেন্ট। আর ঘনকের এক পৃষ্ঠের ক্ষেত্রফল a²। কারণ কি দেখেন একটা ঘনক যদি আমরা নেই, যেকোনো একটা ঘনক যদি নেই, তাহলে ঘনকের উপরে দেখেন প্রত্যেকটা পৃষ্ঠে বা প্রত্যেকটা তলে একটা করে কি আছে? বর্গ আছে। আপনারা ঘনক চিন্তা করেন, যদি আমি এই ঘনকের কথা চিন্তা করি, এখানে দেখেন উপরে একটা বর্গক্ষেত্র আছে। তাহলে এটার দৈর্ঘ্য হচ্ছে a, আবার প্রস্থ হচ্ছে a। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? a², তাই তো? যে এখানে একটা ক্ষেত্রফল হচ্ছে a², আবার এখানেও এটাও a², এটাও a²। এভাবে করে মোট ৬টা পৃষ্ঠে ৬টা a²। তাহলে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ঘনকের একটা পৃষ্ঠের ক্ষেত্রফল a²। আর যদি বলি সবগুলো পৃষ্ঠের ক্ষেত্রফল বা সবগুলো তলের ক্ষেত্রফল তখন হবে c²। তাহলে ৬টা তলের জন্য ক্ষেত্রফল হবে 6a²। আর একটা তলের জন্য ক্ষেত্রফল হচ্ছে a²। যদি আপনাকে বলে ঘনকের ক্ষেত্রফল তাহলে আপনাকে বুঝতে হবে সবটা তলের ক্ষেত্রফলের কথা বলা হয়েছে। যদি বলা থাকে ঘনকের ক্ষেত্রফল সেক্ষেত্রে বলা হবে সবটা তল বা সবগুলো তলের ক্ষেত্রফল। আর যদি আপনার হচ্ছে এক পৃষ্ঠের কথা বলে সেক্ষেত্রে এক পৃষ্ঠটা উল্লেখ করেই দিবে। তার মানে মনে হবে ঘনকের ক্ষেত্রফল বললে সবসময় ৬টা তলের ক্ষেত্রফল কথাই বলা হয়। তারপর আয়তন হচ্ছে a³ আয়তনের ইনটু প্রস্থ ইনটু ৩টা a গুণ করলে আমরা পাই হচ্ছে a³। তাহলে এখানে a হচ্ছে কি ঘনকের প্রত্যেকটা আ বাহু। তাহলে ইনটু a ক্ষেত্রফল হচ্ছে a² আচ্ছা। তো এইটুক আমাদের একটু পরে কাজে লাগবে ম্যাথ করার সময়। তাহলে আমরা আবার আয়তাকার ঘনবস্তু একটু ব্যাক করি। ওখানে গিয়ে সূত্রগুলো আরেকবার যোগ গুলাই। তো আমাদের এখানে সূত্রগুলো কি ছিল? কর্ণ ছিল √a² + b² + c²। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 * ab + bc + c এপ্লাই করে ম্যাথ করুন। যে ম্যাথ গুলো থাকে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 5 সেন্টিমিটার। অর্থাৎ দৈর্ঘ্যটা হচ্ছে এখানে ৩, প্রস্থ হচ্ছে ২ আর উচ্চতা হচ্ছে ৫। তাহলে আমরা মান পেয়ে গেলাম। a এর মান হচ্ছে 3। এখান থেকে আমরা মান লিখে ফেলতে পারি। আমরা এখান থেকে মান লিখে ফেলতে পারি। a এর মান হচ্ছে 3
কত 2 আর উচ্চতা দেয়া আছে মানে সি মান দেয়া আছে হচ্ছে 5। তো এখন আপনি এখান থেকে কি করতে পারেন সূত্র এপ্লাই করে মানগুলো বের করে ফেলতে পারেন। তাহলে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? কর্ণের দৈর্ঘ্যের সূত্র √a² + b² + c²। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b² + c²। আপনারা কি করবেন এখান থেকে কর্ণের দৈর্ঘ্যের সূত্রের মধ্যে মানগুলো বসায় দেন, তাহলে অ্যান্সার চলে আসবে। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² + b² + 5²। তোকে একজন মেসেজে লিখলেন কত আসছে আপনার হিসাব করার পরে 3² + 2² + 5²। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা এগুলো হিসাব করি সেক্ষেত্রে আমরা কি পেয়ে যাবো? কর্ণের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে 9 আর এখানে আসে 4 আর এখানে আসে 25 করলে যা আসে রুট ওভার করলে যেটা আসে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্যের সূত্র। মান উচ্চতা আয়তন মানে a * b * c। তাহলে আমরা যদি আয়তন বের করি তাহলে 3 দুগুণে 6 5 6 30 3 দুগুণ b এর মান c এর মান বসালেই সরাসরি কি আসতেছে? আয়তন চলে আসতেছে। তার মানে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া আছে। প্রথমে আপনি এর মান আর সি এর মানটা পিক করবেন। তারপর হচ্ছে সূত্রে বসাবেন তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো এখানে ম্যাথগুলো সবগুলো এরকম অর্থাৎ সূত্র দেয়া থাকবে। সেগুলোকে আমরা কি করব? ক্ষেত্রফল করে নেব বা আয়তনটা বের করে নেব। তো এখানে হচ্ছে আরেকটা ম্যাথ দেখছি সেটা হচ্ছে এখানে বলা হয়েছে সমগ্র ক্ষেত্রফল কত? এখানে বলা হয়েছে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তো দেখেন এখানে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2 * ab + bc + ca। সমগ্র তল মানে 6টা তলের ক্ষেত্রফল। 2 * ab + bc + ca। আমাদের ক্লাসটা শেষ হয়ে যেতে পারে, 40 হয়ে গেছে। শেষ হয়ে গেলে আমরা সাথে সাথে জয়েন করব। ঠিক আছে? সাথে সাথে জয়েন করব। ওকে, আপনারা এটা বের করে ফেলেন। এই ম্যাথটা করে ফেলেন যে সমগ্র তলের ক্ষেত্রফলের মানটা কত আসবে। আমরা এর পরে যখন জয়েন করব ক্লাসে তখন আপনারা তো এখানে দৈর্ঘ্য দেয়া আছে 4, প্রস্থ দেয়া আছে 3, উচ্চতা দেয়া আছে 2। দৈর্ঘ্য প্রস্থ 3 আর উচ্চতা দেয়া আছে হচ্ছে 2। এখান থেকে আমরা 2 * ab + bc + ca এই সূত্রে মান বসাই দিব। সবাই কি করে ফেলেন এটা তাড়াতাড়ি করে। সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 2 * ab + bc + ca। এখানে এর মান হচ্ছে দৈর্ঘ্য 4, b এর মান হচ্ছে প্রস্থ, প্রস্থ হচ্ছে 3, ab আবার হচ্ছে bc, b হচ্ছে 3, c হচ্ছে 2 আর হচ্ছে ac। আপনার ac কিন্তু নতুন তারপরেও সমস্যা হচ্ছে। ও আচ্ছা। আচ্ছা, যদি আমরা বুঝে থাকি আমরা বুঝে থাকলে পরে আরেকটা ম্যাথ করব। তো এখানে যে আমরা যে দুইটা ম্যাথ করলাম আমি জাস্ট বেসিক ম্যাথ অর্থাৎ সূত্রটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের সূত্রগুলো একবার প্র্যাকটিস করে নিলাম। তো এখন আমরা যে ম্যাথগুলো দেখবো আরকি ওই ম্যাথগুলোতে মূলত